বাবা সম্বন্ধে দ্বিতীয় মা যা বলেছে তার পুরোটাই আসার আগে মাকে জানালো শ্রাবণ। বাবার সম্বন্ধে শ্রাবণ আরও কিছু শুনেছিল তার দ্বিতীয় মায়ের ভাইদের কাছ থেকে। তার বাবা নাকি দ্বিতীয় বিয়ের পর থেকে অনেক বেশি মদ খেতেন। আগে খেলেও মারা যাওয়ার মাস ছয়েক আগে থেকে তার মাত্রাতিরিক্ত রক্ত পরিমাণে বেড়ে গেল। এ নিয়ে তার দ্বিতীয় মা কিছু বললে ওনাকে মারধর করতেন। শ্রাবণ এসব কথা তার মাকে জানায়নি। বাসায় ফেরার পর নীলা কয়েকবার কল করেছিল তাকে। প্রথম কয়েকবার না ধরলেও পরে কল ধরলে নীলা ক্ষমা চাইল শ্রাবণের কাছে। কারণ জানতে চাইলে নীলা বলল যে তার সাথে খারাপ ব্যবহার করছে সেসবের কথা। নীলা শ্রাবণকে তার বাবার মৃত্যু নিয়ে কি যেন বলতে যাচ্ছিল, সাথে সাথে শ্রাবণ ফোন কেটে দিল। নীলার নাম্বার থেকে আবার কল আসতে থাকলো। এবার কল ধরলে নীলা কথা না বলে কথা বলল নীলার মা শ্রাবণকে অনেক সান্ত্বনা দিলেন। তারপর নীলার প্রসঙ্গে বলতে গিয়ে বললেন নীলা আর তাকে অবহেলা করবে না কিংবা কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, এমনকি ওই ছেলেটার সাথেও আর কথা বলবে না। কথাগুলোর বিপরীতে শ্রাবণ শুধু কোনো মতে আচ্ছা আচ্ছা বলে গেল। কথা শেষ হলে এই ভেবে কিছুটা স্বস্তি পেল যে অন্তত নীলা আবার আগের মতো হবে তার সাথে। তারপর শ্রাবণ তার বাবার দেওয়া চিঠিটা হাতে নিল। চিঠিটা খুলে পড়া শুরু করলো। বাবা শ্রাবণ, চিঠি কিভাবে লিখতে হয় কিংবা চিঠির ভাষা কেমন হতে হয় তা আমার জানা নেই। আমি যা জানি তা কেবলই স্বার্থপরতা। তাই তো তোমাদের প্রতি করেছিলাম শত অত্যাচার, অবিচার। পরিবার কাকে বলে তা হয়তো আমি প্রথমে বুঝতে পারিনি, তবে শেষে বুঝেছি। তাই তো এখন তোমাদের অনেক বেশি মনে পড়ে। জানি আমি তোমার এবং তোমার মায়ের সাথে যা করেছি তা হয়তো ক্ষমা করা কঠিন। এও জানি তোমরা আমাকে অনেক ঘৃণা করো, করাটাই স্বাভাবিক। তবুও বলবো তোমরা পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার একমাত্র ছেলে, অথচ তুমি আমার কাছে থাকো না। অবশ্য এর পেছনে দোষটা আমারই। তাই বড় মুখ নিয়ে কিংবা আদেশের সুরে কখনো বলতে পারিনি যে আমার কাছে এসে থাকো। কিন্তু বিশ্বাস করো, অন্য বাবাদের মতো আমারও খুব ইচ্ছে করে তোমাকে আমার কাছে রাখতে, সবাইকে দেখিয়ে বলতে এটা আমার ছেলে। আমার সমবয়সী কেউ যখন তোমার কথা জিজ্ঞাসা করেন তখন আমি চুপ করে থাকি, শুধু বলি সে পড়াশোনা করে, মেসে থাকে। ইদানিং শরীরটা বেশি ভালো যাচ্ছে না, হয়তো আর বেশি দিন বাঁচব না। তাই তোমাদের উদ্দেশ্য করে কিছু লিখে যাচ্ছি, কারণ তুমি কবে না কবে আমার কাছে আসো তা জানা নেই। আমি মরে গেলে তখন অন্তত আমার বাসায় এসে থেকো। তখন তো আমি থাকবো না। তুমি তখন খুব ছোট ছিলে, হাঁটতে পারতে না, হামাগুড়ি দিতে। তখন আমরা অনেক সুখে শান্তিতে থাকতাম, আমি, তুমি আর তোমার মা। আমি আসার আগ পর্যন্ত তুমি ঘুমাতে না। আমি এলে আমার সাথে দুষ্টামি করতে, আমার কাঁধে ওঠার জন্য কাকুতি মিনতি করতে। আমি তখন হাসতাম তোমার মায়ের দিকে তাকিয়ে। আমরা যদি আবার এক হতাম। ইতি, যাকে তুমি ঘৃণা করো এবং দেখতে আসো না অনেক দিন। বাবা চিঠি পড়ার পর প্রতি মুহূর্তে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হতে লাগলো শ্রাবণের। নিজেকে এত বেশি অপরাধী মনে হতো না তার, যদি না সেদিন বাবা যখন খবর পাঠিয়েছিল তাকে দেখতে চেয়ে সেটাকে সাড়া দিয়ে বাবাকে দেখতে যেত। বাবার প্রতি প্রবল ঘৃণা থাকায় বাবাকে দেখতে যায়নি। আর বাবা যে এভাবে মারা যাবে সেটাও কখনো ভাবেনি সে। ভাবলে হয়তো কখনোই না গিয়ে থাকতে পারতো না। শ্রাবণ কথা প্রথমে মাকে জানায়নি, তবে চিঠি পড়ার পর মাকে জানালে উত্তরে মা বলেননি কিছুই, শুধুই কেঁদেছিলেন, অঝরে কেঁদেছিলেন। নিজের অপরাধবোধ থেকে বাবার আদেশ অনুযায়ী শ্রাবণ ঠিক করলো বাবার বাসায় গিয়ে থাকবে। তবে সামনে শেষ বর্ষের শেষ পরীক্ষা থাকায় বাসায় যাওয়াটা পরীক্ষার পর পর্যন্ত পেছালো। পৃথিবীর মানুষগুলো কেমন যেন মাঝে মাঝে আমরা এমন কাজ করি যার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। মাঝে মাঝে যাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমরা তাকেই বেশি অবহেলা করি এবং মানুষটার অনুপস্থিতিতে কৃতকর্মের জন্য প্রচণ্ড অপরাধবোধে ভুগতে থাকি। অপরাধবোধ এত বেশি থাকে যে সারা জীবনও তার শেষ হয় না। নীলা অনেকটা স্বাভাবিক হলো শ্রাবণের সাথে, নিয়মিত খোঁজ খবর নিত, কথা বলতো। তবে তখনও নাজিমের সাথে কথা বলা বন্ধ করেনি সে। বিষয়টা শ্রাবণ জানার পর যখন নীলাকে জিজ্ঞাসা করত তখনও সে আগের মতো অস্বীকার করত এবং দু একদিন আবার কথা বন্ধ করে দিত। তবে তখন বন্ধ করত নাজিমের সাথে, যাতে করে শ্রাবণ না ধরতে পারে। শ্রাবণ যখন নাজিমকে নিয়ে সন্দেহ করে কিছু বলতো তখন নীলা খুব রেগে যেত। আর ওয়েটিংয়ে থাকা নিয়ে কিছু জিজ্ঞেস করলেই আগের মতো বান্ধবীদের কথা বলতো।
পরবর্তীতে অবশ্য নীলা নতুন সিম নিয়ে রাতে কথা বলতো নাজিমের সাথে। তখন তার নাম্বার বন্ধ থাকা নিয়ে শ্রাবণ কিছু কথা বললেই ঝগড়া বেঁধে যেত তাদের মাঝে। শ্রাবণ বুঝতে পারতো নীলা আর তার নেই, তবুও সে মিথ্যা সান্ত্বনা দিত নিজেকে। নীলা হয়তো তার বান্ধবীদের সাথেই কথা বলে, হয়তো তার আত্মীয় কল দেয়, সে তো আমার আছেই, কথা বললেও কি, তার পরিবার তো আমার পক্ষে। অসহায় মানুষগুলোর অন্যদের থেকে হয়তো এটাই ভিন্ন একটা ক্ষমতা, নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ক্ষণিকের জন্য সুখী ভাবা, এবং তারা জানে যে তারা যা ভাবছে তা সম্পূর্ণ মিথ্যা। তবুও তারা ভাবে এর কারণ হিসেবে যা ধরা যায় তা খুব সম্ভবত তারাও সুখী হতে চায়। ঠিক সুখী মানুষ যেমন থাকে। নীলার পরীক্ষা শুরু হওয়ায় নীলা এবং শ্রাবণের কথা বলা কমে গেল, এবং শ্রাবণ কল দিলে নীলাও কথা না বলে এড়িয়ে যাওয়ার শক্ত অজুহাত খুঁজে পেল। শ্রাবণ কল দিলেই পরীক্ষা পড়ছি এসব বলে ফোন রেখে দিত সে। এমনকি ওয়েটিং নিয়ে জিজ্ঞাসা করা হলে পরীক্ষার পড়া নিয়ে আলোচনা করছি বলে কাটিয়ে দিত। নীলা ফোন রেখে দিলে শ্রাবণ খুব কষ্ট পেত। শ্রাবণ আবার নাজিমের সাথে কথা বলা শুরু করলো। নীলার সাথে যোগাযোগ হয় কিনা সেটাও জিজ্ঞাসা করলো। নাজিম সম্মতিসূচক উত্তর দেওয়াতে শ্রাবণ আবারও বিষয়টা নীলার মাকে এবং ঝুমুরকে জানালো। এবার তারা শুরুতেই শ্রাবণের প্রতি বিরক্ত হয়ে গেল। পরবর্তীতে নীলার প্রতি এবং নীলার মা সিদ্ধান্ত নিলেন যে নীলাকে বিয়ে দিয়ে দেবেন, যাতে করে মেয়ের ব্যাপারে এসব আর না শোনা লাগে। আর তিনি শ্রাবণকে জিজ্ঞাসা করলেন নীলাকে বিয়ে দিলে তার কোনো আপত্তি আছে কিনা। শ্রাবণ কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না, তবে এটা বুঝতে পারছিল যে নীলাকে ছাড়া সে থাকতে পারবে না। সে আগের মতোই নীলার মাকে তার অবস্থাটা বোঝানোর চেষ্টা করতে লাগলো। তখন তিনি বললেন, আচ্ছা তুমি কি চাও বলো তো। বিপরীতে শ্রাবণ বলল, নীলা যেন আগের মতো হয়ে যায়, যেমনটা প্রথম দিকে ছিল। শ্রাবণের কথা শুনে নীলার মা কিছুটা রেগে গিয়ে বললেন, তাকে তো কিছুটা সময় দিতে হবে, আর আমি তোমাকে বারবার বলেছি তার সাথে অন্য কারোর সম্পর্ক নেই, থাকলে আমাকে জানাতো। এরপরও তুমি শুধু অবিশ্বাস করো, আর এই অবিশ্বাসের কারণেই সে তোমাকে এড়িয়ে চলে। তুমি পরীক্ষার শেষে কিছু একটা করে তারপর তোমার মায়ের সাথে কথা বলে আমি আর নীলার বাবা তোমাদের বিয়েটা দিয়ে দেবো। নীলার মায়ের সাথে কথা বললে শ্রাবণ হতাশা থেকে কিছুটা সামলাতে পারত নিজেকে, কারণ তিনি প্রায় শ্রাবণকে নিজের ছেলের মতো করে বোঝাতেন এবং তিনি চাইতেন না শ্রাবণ কখনো কষ্ট পাক। তিনি নীলাকেও বোঝালেন শ্রাবণের বিষয়ে। নীলা প্রথম চাইলেও শেষ দিকে সে শ্রাবণকে নিষেধ করত শ্রাবণ যেন তার মায়ের সাথে এত কথা না বলে, কারণ তার মা বেশিরভাগ ক্ষেত্রে শ্রাবণের পক্ষ নিতেন এবং নীলাকে শাসন করতেন, যা নীলার মোটেও পছন্দ না। নীলা চাইতো কেউ যেন তাকে অতিরিক্ত অধিকার না দেখায়, শাসন না করে। খুব সম্ভবত প্রতিটি মেয়েই এমন চায়। তবে নীলা নাজিমের সাথে পরিচিত হওয়ার পর থেকেই নিজের অধিকার এবং স্বাধীনতা সম্পর্কে বেশি সচেতন হয়েছিল। এর আগে সে শ্রাবণের মতো করে চলতো, তার যত পরিবর্তন সব নাজিম আসার পরে। নাজিমকে নীলার ব্যাপারে জিজ্ঞেস করা নিয়ে নীলা আবারও শ্রাবণের সাথে কথা বলা বন্ধ করে দিল। শ্রাবণের কাছে অবাক লাগলো এই ভেবে যে যাকে নিয়ে এত ঝগড়া হতো তাদের দুজনের মাঝে নীলা তার সাথে ঠিকই নিয়মিত যোগাযোগ রাখতো, কথা বলতো, অথচ কিছু হলে কথা বন্ধ করতো তার সাথেই। নীলার পরীক্ষা থাকায় শ্রাবণ এত বেশি কিছু বলতে পারতো না। নিজের মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করতো তার। একদিন শ্রাবণকে তার দু বন্ধু একটি ছবি দেখালো। ছবিতে নীলাকে একটি ছেলের সাথে দেখা যাচ্ছিল। ছেলেটিকে চিনতে দেরি হলো না শ্রাবণের, যাকে নিয়ে তাদের শত ঝগড়া, তার প্রতি নীলার শত অবহেলা। ছেলেটি ছিল সেই ব্যক্তি। কোথায় এবং কখন জিজ্ঞাসা করলে বন্ধুরা বলল একদিন আগে দেখেছিল এবং এমন একটি জায়গা থেকে বের হতে দেখেছিল যেখানে প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ তেমন যায় না, এবং বলতে গেলে প্রেমিক প্রেমিকা সেই জায়গায় যায় কেবল একটি কারণে, আর তা হলো শারীরিক সম্পর্ক। নীলার এই খবরটি পাওয়ার পর অনেক বেশি হতাশ হয়ে গেল শ্রাবণ। এতদিন ধরে তার যে বিষয়টি নিয়ে ভয় ছিল, সেদিন বন্ধুদের কথাই মনে হলো সে ভয়টি সত্য হলো তার। এতদিনের দেওয়া মিথ্যা সান্ত্বনাগুলো সেদিন কোনো উপকারে আসলো না শ্রাবণের। সেগুলোও সেদিন তাকে আর মিথ্যা সুখী করতে পারল না। মানুষের জীবনে এমন কিছু কিছু সময় আছে যখন তাদের নিজেদের বিশ্বাসের উপরেও অবিশ্বাস হয়। শ্রাবণের ক্ষেত্রেও সেটি ঘটল সেদিন। এক ঝাঁক ঘৃণা এসে জমতে লাগলো নীলার উপর। অনেকটা পাগলের মতো হয়ে গেল শ্রাবণ। কি করবে বুঝে উঠতে পারছিল না সে। বরাবরের মতোই বিষয়টি প্রথমে জানালো নীলার মা আর বোনকে। তার বিষয়টি শোনার জন্য কখনোই প্রস্তুত ছিল না। কোনো মা কিংবা বোন তার মেয়ে কিংবা বোনের নামে এসব শুনতে চায় না কখনো।
তারা যখন নীলাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলো, নীলা প্রথমে এড়িয়ে যেতে চাইলেও যখন ছবির কথা বলা হলো তখন সে স্বীকার করলো যে সে শুধু এমনিতেই দেখা করেছিল, অন্য কিছু না, এবং দেখাটা হয়েছিল অনেকটা তার ইচ্ছের বিরুদ্ধে।